ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, তো আমাদের কোশ্চেনের মধ্যে 0 থেকে 4th অর্ডার টেইলর সিরিজ বের করতে বলা হয়েছে এবং এটার জন্য যে পয়েন্টে আমরা ভ্যালু জানি সেটা হচ্ছে তোমার xi এবং সেই পয়েন্টটা হচ্ছে আমাদের 0, h equal to 1, h দিয়ে বোঝা হচ্ছে স্টেপ সাইজ। মানে এটা যদি আমাদের নোন পয়েন্ট হয় তার কতটুকু সামনে আমরা বের করতে চাই। তো অতটুকু সামনে, অতটুকু স্টেপ সামনে আমরা যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের ফাংশনের ভ্যালু কত, এটা হচ্ছে আমরা অ্যাপ্রক্সিমেট করতে চাই। তো আমাদের xi যদি 0 হয় এবং স্টেপ সাইজ যদি 1 হয় তাহলে যেই পয়েন্টে ফাংশনের ভ্যালু বের করতে চাই সেটা হচ্ছে 0 এর সাথে 1 যোগ করলে যেটা হয় অর্থাৎ 1। সো এইটাকে আমরা বলছি xi, ইমিডিয়েট পরের পয়েন্টটা হচ্ছে xi প্লাস 1। ঠিক আছে? ওকে, সো কোশ্চেনটা আমরা বুঝতে পারতেছি যে কি চাওয়া হচ্ছে। এখন হচ্ছে আমরা এটার উপর টেইলর সিরিজটা এপ্লাই করা শুরু করব। সো যেহেতু আমাদের এই সব ফাংশনের ডেরিভেটিভটা লাগবেই, তো সবার ফার্স্টে কি ডেরিভেটিভ, আচ্ছা, তো সবার ফার্স্টে যেটা করা হয়েছে যে আমাদের এই পয়েন্টে ফাংশনের ভ্যালু কত সেটা বের করতে যাচ্ছি। কারণ আমাদের টেইলর সিরিজের জন্য জিরো অর্ডার অ্যাপ্রক্সিমেশনই বলে যে আগের পয়েন্টে যে ভ্যালু ছিল পরের পয়েন্টেও সেম ভ্যালু আমি অ্যাপ্রক্সিমেট করতেছি। সো ওই টাইপের জন্য আমাদের তাহলে এই পয়েন্টে ফাংশনের ভ্যালু কত সেটা বের করা লাগবে। সো আমাদের আগের পয়েন্ট জিরোতে, তাহলে আমি যদি এই মানে এক্স এর জায়গায় যদি জিরো বসাই তাহলে আগের পয়েন্টে ফাংশনের ভ্যালু কত, 1.2। বুঝতে পারতেছো, সব এক্স এগুলো সব জিরো হয়ে যাবে, জাস্ট 1.2 থাকে। এই 1.2 এখানে বের করে নিয়ে আসা হয়েছে। তো সবার ফার্স্ট কাজ হচ্ছে আগের পয়েন্টে ফাংশনের ভ্যালু কত সেটা বের করা। এখন এই পয়েন্ট এটার জন্য আসলে কি টাইপ এরর ক্যালকুলেট করতে হবে কিছু বলে দেওয়া হয় নাই, বাট এগেইন আমাদের কোশ্চেনে খুব স্পেসিফাই করে দেওয়া থাকবে এই টাইপ এরর বের করো। আচ্ছা, এই কেসের জন্য তুমি যখন মানে এরকম যখন তোমাকে কোনো একটা ফাংশন দিয়ে দেওয়া থাকবে এবং তোমাকে যখন ট্রু এরর বের করতে বলা হবে, তার মানে তোমাকে বুঝে নিতে হবে কোনো না কোনো ভাবে এখান থেকে তোমাকে ট্রু ভ্যালুটা বের করে নিয়ে আসতে হবে। তো যেহেতু এটা আসলে একটা আমাদের কি বলে না পলিনোমিয়াল ফাংশন এবং আমাদেরকে xi ইকুয়াল টু 1 মানে কোন পয়েন্টে বের করতে হবে সেটাও দিয়ে দেওয়া আছে। তো তুমি যদি এই 1 টা x এর জায়গায় বসাও, ইন দ্যাট কেস যে ভ্যালু পাবা সেটা হচ্ছে মানে আমাদের ট্রু ভ্যালু, মানে xi প্লাস 1 ইকুয়াল টু 1। এই পয়েন্টে ফাংশনের অ্যাকচুয়াল ভ্যালু কত হবে সেটা তুমি জাস্ট এইখানে যদি বসাও তাহলে কিন্তু ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারবা। ঠিক আছে? সো আমাদের যদি ট্রু এরর ক্যালকুলেট করতে হয় অবশ্যই ফার্স্টে এই জায়গাতে আমার এই পয়েন্টটা বসাইতে হবে, তার রেসপেক্টে একটা ভ্যালু ক্যালকুলেট করে নিয়ে আসতে হবে। তো সবার ফার্স্টে এই দুটা কাজই এখানে করা হয়েছে যে 0তম পয়েন্টে ফাংশনের ভ্যালু কত, 1তম পয়েন্টে ফাংশনের ভ্যালু কত, এবং এটা দ্বারা এটা মেনশন করা হয়েছে যে যেটা আমাদের অ্যাপ্রক্সিমেট করতে হবে মানে আমাদের টার্গেট সেটা হচ্ছে এই 0.2। ওকে, সোফা যেগুলো বললাম এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? ওকে, সো এটা যখন আমরা বুঝে ফেললাম এখন আমাদের হচ্ছে আমরা টেইলর সিরিজের দিকে যাব। তো টেইলর সিরিজের ফার্স্ট যেটা সেটা হচ্ছে জিরো অর্ডার অ্যাপ্রক্সিমেশন। তো সেটা কি বলতেছিল যে নতুন পয়েন্টের অ্যাপ্রক্সিমেশন হচ্ছে আগের পয়েন্টে ফাংশনের যে ভ্যালু ছিল সেটা। তো এটাকে যদি আমরা ট্রু ধরে নেই মানে এটাই যদি আমরা করি, ইন দ্যাট কেস f of xi plus 1 এটার ভ্যালু কত হবে কেউ বলতে পারবো? এই পয়েন্টে ফাংশনের ভ্যালু কত হবে xi plus 1 জিরো অর্ডার রেসপেক্টে? 1.2। 1.2, রাইট? কারণ আমার আগের পয়েন্টে যে ভ্যালু ছিল সেই ভ্যালুটাই আমি এখানে নিয়ে নিচ্ছি। তো খুবই স্ট্রেট ফরওয়ার্ড। সো আমার আগের পয়েন্টে ভ্যালু ছিল হচ্ছে তোমার 1.2, তো আমি xi প্লাস 1 এ অ্যাপ্রক্সিমেট করতেছি, এটার ভ্যালু হবে 1.2। সো এইটার রেসপেক্টে ইন দ্যাট কেস আমরা হচ্ছে ট্রু ইরোডটা এখানে বের করা হয়েছে। সো এই ইরোডটা আসলে কি করতেছে যে আমাদের যে ফাংশনটা ছিল, সো আমাদের 0তম অর্ডারে কোন একটা পয়েন্ট অ্যাপ্রক্সিমেট করতেছে, ট্রু ভ্যালুটা হচ্ছে 0.2 আর আমি বের করতেছি হচ্ছে 1.2। তো এই দুটার মধ্যে ডিসটেন্সটা কেমন, ডিফারেন্সটা কেমন, এইটা হচ্ছে আসলে এখানে বের করে দেখাচ্ছে। সো এইটাতে যে মানে যদিও এটা একটা অ্যাব্রাপ্টলি চলে আসছে কিন্তু আমাদের কোশ্চেনে সবসময় বলা থাকবে যে কোন টাইপ ইরোড তোমাকে ক্যালকুলেট করা হবে। তো এখানে আমাদের ট্রু ইরোটা তাহলে জাস্ট ট্রু ভ্যালু থেকে অ্যাপ্রক্সিমেশন যেটা সেটা বিয়োগ করছে এবং তার রেসপেক্টে একটা ভ্যালু ক্যালকুলেট করে নিয়ে আসছে। এগেইন এখানে যদিও -1 লিখছে, বাট অবশ্যই তোমরা চাইলে এটাকে অ্যাবসলিউট ভ্যালু আকারে লিখতে পারো। মানে এখানে জাস্ট অ্যাবসলিউট সাইন দিবা, এই জায়গাতে সাইন দিবা মড অপারেশন, দেন হচ্ছে তুমি জাস্ট যেটা লিখবা সেটাই হচ্ছে তোমার অ্যাবসলিউট ভ্যালু। ঠিক আছে? কারণ পজিটিভ নেগেটিভ ম্যাটার করতেছে না, জাস্ট ম্যাটার করতেছে আমাদের ডিসটেন্সটা কত অ্যাপ্রক্সিমেটলি ট্রু ভ্যালু থেকে। ওকে, সো জিরো অর্ডারের জন্য আমরা অ্যাপ্রক্সিমেশনটা কিভাবে করতেছি এবং ইরোরটা কি সেটা আমরা বুঝতে পারতেছি। দেন আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার। তো ফার্স্ট অর্ডারের জন্য ইকুয়েশনটা ছিল এরকম, মানে আরেকটা এক্সট্রা টার্ম অ্যাড করা হয়েছিল। এই টার্মটা অ্যাড করা হয়েছিল যাতে আমরা
কি বলে কার্ভের যে প্রপার্টি অর্থাৎ স্লোপটা ফার্স্ট ডেরিভেটিভটাকে আমরা ইউজ করতে পারি। সো এই কোশ্চেনটা যদি দেখো মানে এখন জাস্ট তুমি ভ্যালু বসাবা মান বের করবা এরকম একটা কাজ। সো এফ অফ এক্স আই এটা তুমি অলরেডি আগে বের করছো, আগের পয়েন্টে ফাংশনের ভ্যালু কত, এফ প্রাইম অফ এক্স আই বের করতে হবে। সো যদি তুমি ফার্স্ট ডেরিভেটিভে এক্স আই এর ভ্যালু অর্থাৎ 0 বসাতে চাও তাহলে সবার আগে তোমার এফ প্রাইম অফ এক্স আই মানে এফ প্রাইম অফ এক্স এটা বের করতে হবে। তো এখানে একটু শর্টকাট করে ডিরেক্ট এফ প্রাইম অফ 0 বসাই দিতে, বাট আমরা যখন ম্যাথ করব আগে এফ প্রাইম অফ এক্স লিখবো এবং সেটার জন্য হচ্ছে তোমার এই ইকুয়েশনটাকে ভেঙে লিখবো যে এখানে এফ প্রাইম অফ করলে কোন ইকুয়েশনটা ফরম্যাট হয়। এবার তুমি ওই এফ প্রাইমে এক্স এর জায়গায় যেহেতু আমার এক্স আই অর্থাৎ 0 ভ্যালু বসাতে হবে, এবার তুমি 0 ভ্যালুটা বসাও এবং তার রেসপেক্টে একটা ভ্যালু ক্যালকুলেট করে নিয়ে আসো। তো এটা হচ্ছে আমাদের -0.25। তো এখানে আসলে করছে কি যে তোমার xi এর ভ্যালু তো 1.2 মানে f অফ xi এটা তো আগে আমরা বের করছিলাম, এই -0.25 টা রাখছে আর এখানে যে xi + 1 - xi এটাই আসলে আমাদের h, যে এই দুটার মধ্যে যে ডিসটেন্সটা স্টেপ সাইজটা। তো এখানে জাস্ট সেই স্টেপ সাইজটা লিখছে এবং তারপর ভ্যালু বসায় বের করছে 0.95। তো তোমরা চাইলে এখানে একবারে বের করে নিয়ে আসতে পারো, এত কাহিনী করার কোনো দরকার নাই, বাট এটা আসলে বা করছে একটা রিজনে যেটা পরে দিয়ে ক্লিয়ার হবে যে কেন এরকম করে শো করলো। সো ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন তাহলে বুঝতেছই, জাস্ট আমাদের ভ্যালু বসানো লাগবে, করেসপন্ডিং মান বের করা লাগবে, তার রেসপেক্টে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন পাবো। এগেইন এই যে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন পাইলাম যেটা আমরা এখানে দেখতেছি 0.95, এই অ্যাপ্রক্সিমেশনটা আমার ট্রু ভ্যালু থেকে কতটুকু দূরে আছে এটাও আমরা দেখতে চাই। সো এগেইন আমাদের যে টু এর ফর্মুলা ছিল ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেশন, এই কাজটাই করা হয়েছে এবং এখানের মধ্যে তাহলে এই ডিসটেন্সটা মানে মানে এখানে ভ্যালুটা লিখছে হচ্ছে -0.75 অর্থাৎ উপরের দিকে আছে এমন একটা আইডিয়া। সো এই যে সেকেন্ড অর্ডারটা ফার্স্ট অর্ডারটা নিয়ে যেটা বললাম এই আইডিয়াটা নিয়ে কারো কোনো কনফিউশন মানে যেগুলো বললাম যে কোনো কোশ্চেন ফাইন। এরপরে বুঝতেছো যে ফার্স্ট অর্ডার পর আমাদের ফোর্থ অর্ডার পর্যন্ত করতে বলা হয়েছে। সো আমি যদি ফার্স্ট অর্ডার পর সেকেন্ড অর্ডারের দিকে যাই, সেকেন্ড অর্ডারের মধ্যে তাহলে আমাদের আরেকটা টার্ম অ্যাড হবে, যেহেতু সেকেন্ড একটা টার্ম অ্যাড হয়েছে সো তার জন্য কি করতে হবে, আবার আমাদেরকে এখানে যে ইকুয়েশনটা আমরা ফর্মুলেট করছিলাম f প্রাইম অফ x সেটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, দেন আমরা পাবো f2 অফ x। ঠিক আছে, তো সেই f2 অফ x তুমি যখন ইকুয়েশনটা লিখলা এবার তুমি সেখানের মধ্যে xi মানে হচ্ছে এই জিরো ভ্যালুটা বসাও এবং তার রেসপেক্টে কোন ভ্যালু হবে সেটা ক্যালকুলেট করো। তো পুরোটুকু ক্যালকুলেট করলে আমরা করেসপন্ডিং একটা সিঙ্গেল ভ্যালু পাই। এই ভ্যালুটাকে আবার ওরা একটু আগের মতো সিস্টেমেই যে -1/2 এটা মানে হচ্ছে -0.5 এটা এখানে লিখছে, আর এইটা মানে হচ্ছে h স্কয়ার, সো এখানে h স্কয়ার লিখছে। দেন হচ্ছে তারা ভ্যালু বসাইছে এবং তার রেসপেক্টে f অফ 1 এর সেকেন্ড অর্ডারের অ্যাপ্রক্সিমেশন পাইছে 0.45 অর্থাৎ এই জায়গাটা। সো এই জায়গাটাতে যদি পাই তাহলে আবার বলতেছো আমরা একটা ট্রু ভ্যালু ক্যালকুলেট করতে চাই, সো তার রেসপেক্টে এগেইন ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেশন। তো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড মানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট তোমাকে হচ্ছে ফর্মুলাটা লিখতে হবে এবং তার রেসপেক্টে ক্যালকুলেশন করা লাগবে। সো এইটা নিয়ে কারো কোনো কনফিউশন বা আগের গুলো দিও। ওকে, সো এতটুকু পর্যন্ত যদি যাও তাহলে তোমরা এখন আসলে বুঝতেছো যে ফোর্থ অর্ডার পর্যন্ত যে করতে বলা হয়েছে তাহলে আসলে কি করতে হবে। তুমি এই ইকুয়েশনটাকে নিবা, সরি মানে এখানে যে একটা f2 অফ x লিখবা এই ইকুয়েশনটাকে নিবা, সেটাকে তুমি থার্ড অর্ডারে আবার তুমি ডিফারেন্সিয়েশন করবা। মানে আমাদের টেইলর সিরিজটা আসলে এখানে শেষ না, এখানে তারপর f3 অফ xi আছে, f4 অফ xi আছে এন্ড সো অন। সো এই যে f3 অফ xi f4 অফ xi মানে তোমাকে আরো ডিফারেন্সিয়েশন করতে হবে, সেটা করবা কিসের উপর, এই যে এখানে তুমি একটা f2 অফ x পাচ্ছ তার উপর, f2 অফ x এর উপর আবার ডিফারেন্সিয়েশন করলে তুমি পাবা f3 অফ x, সেটার উপর আবার ডিফারেন্সিয়েশন করলে তুমি পাবা f4 অফ x, এবং প্রত্যেকটার জন্যই তাহলে তোমাকে হচ্ছে এরকম টাইপ করে ইকুয়েশন ফর্মুলেট করতে হবে এবং আলটিমেটলি এরকম তুমি কোন একটা ইকুয়েশন বানায় ফেলতে পারবে, মানে এখানে আরো দুইটা টার্ম অ্যাড হবে, রাইট। সো এই কাজটাই এই যে এখানে যেটা বললাম যে এরকম করে f3 অফ x f4 অফ x এরকম করে বাড়তে থাকে। সো এই যে বললাম যে তোমার এখানে আরো দুইটা টার্ম অ্যাড হবে, সেই দুটা টার্ম হচ্ছে আসলে আমার a -0.15 h3 -0.1 h to the power 4। তো আলটিমেটলি ফোর্থ অর্ডার পর্যন্ত তুমি যদি এই কাজটা করো, মানে এই যে একটু আগে যে দুটা কাজ আমরা করলাম সেম কাজটা রিপিট করো, ইন দ্যাট কেস ফোর্থ অর্ডার পর্যন্ত এমন একটা ইকুয়েশন ফর্মুলেট করবে। এখানে এই জিনিসটা ভেঙে দেখায় নাই, বাট অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই এটা বাসায় করবে এবং বাসায় করার সময় এই থার্ড আর ফোর্থ অর্ডার এটা হচ্ছে একটু ভেঙে করবা যে আসলে কি এমন ইকুয়েশন ফর্মুলেট করে কিনা। সো যদি ইকুয়েশনটা ফর্মুলেট করে আমরা সত্য ধরে নেই, ইন দ্যাট কেস জিনিসটা কেমন দাঁড়ায়, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা যদি কম্পেয়ার করো এটার মধ্যে কোনো প্রপার্টি দেখতে পাচ্ছ এই f অফ x আর এই f অফ x এর মধ্যে?
মানে কোনো প্রপার্টি কি আছে এই দুটার মধ্যে, বা কোনো কমেন্ট করা যাবে কিনা? হ্যাঁ, একটু আবার বলো। স্যার একই তো লাগে স্যার। এক্স্যাক্টলি, এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন কিন্তু এক্স্যাক্টলি সিমিলার। এখানে দেখো -0.h⁴ -0.x⁴ -1.5h³ 1.5h³, 0.5h² -0.5h², মানে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন কিন্তু এক্স্যাক্টলি সিমিলার। বাট একটু খেয়াল করে দেখো, এই ইকুয়েশনটা থেকে কিন্তু তুমি ডিরেক্ট ইকুয়েশনটা ফর্মুলেট করো নাই। ইকুয়েশনটা পাইছো কোথা থেকে? টেইলর সিরিজের একটার পর একটা এক্সপানশন ইউজ করে, মানে এটা থেকে ডিরেক্ট কিন্তু এই ইকুয়েশন তুমি লিখে দাও। সো ইন্টারেস্টিং ফ্যাক্টর তাহলে কি বোঝাচ্ছে? টেইলর সিরিজ তুমি যখন কোন একটা পলিনোমিয়াল ফাংশন ইউজ করবা, ওর পাওয়ার যত, মানে এটা যত অর্ডারের পলিনোমিয়াল ইকুয়েশন, তুমি যদি তত অর্ডার পর্যন্ত টেইলর সিরিজের অ্যাপ্রক্সিমেশন ইউজ করো, তাহলে তুমি আর অ্যাপ্রক্সিমেশন পাবা না, তুমি তখন এক্স্যাক্টলি যে ভ্যালু পাওয়া উচিত সেই ভ্যালুটাই পাবা। এই কথাটা আরেকবার বলি, যে আমার পলিনোমিয়াল টাইপ যদি ইকুয়েশন হয়, ইন দ্যাট কেস সেই পলিনোমিয়ালের পাওয়ার যত, যত অর্ডারের পলিনোমিয়াল ইকুয়েশন, যেমন এটা 4 অর্ডারের পলিনোমিয়াল ইকুয়েশন, তুমি যদি 4th অর্ডার পর্যন্ত অ্যাপ্রক্সিমেশন ইউজ করো, এর থেকে কম না, 4th অর্ডার পর্যন্ত, ইন দ্যাট কেস টেইলর সিরিজ তোমার যে ফাংশনটা, পলিনোমিয়াল ফাংশনটা, সেটাকে এক্স্যাক্টলি অ্যাপ্রক্সিমেট করবে। তো তুমি যদি এখন এই জায়গায় স্টেপ সাইজ অর্থাৎ h এর ভ্যালু বসাও, যেটা ছিল আমাদের 1, ইন দ্যাট কেস এইখানে যে ভ্যালু পাবা, এই ফাংশনেও তুমি যদি f(1) বসাও, এক্স্যাক্টলি সেম ভ্যালু পাবা। সো টেইলর সিরিজ তোমাকে এক্সাক্ট অ্যাপ্রক্সিমেশন দিচ্ছে, তোমার ইরর তখন হয়ে যাবে 0। ঠিক আছে? সো তাহলে এখন তোমার মাথায় কোশ্চেন আসতে পারে, তো 4th অর্ডার পর্যন্ত যদি আমি ঠিকভাবে পাই, তাহলে কি 5th অর্ডারে কি এই জিনিসটা কি ইরর দেখায় দিবে? ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, তুমি যখন কোন একটা পলিনোমিয়াল আছে, সেটাকে তোমার 4th অর্ডার পলিনোমিয়াল, সেটাকে তুমি যদি 5th তম বার ডেরিভেটিভ করতে যাও, এই পলিনোমিয়ালের ভ্যালু কত হবে একটু বলতে পারবা? 4th অর্ডার পলিনোমিয়ালকে যদি তুমি 0, সো মানে এক্স্যাক্টলি, মানে আমি একটু তাও ভেঙে বলি, মানে বলতে যাচ্ছিলাম 4th অর্ডারকে তুমি যদি 5 বার ডেরিভেটিভ করো, রেজাল্ট হয়ে যাবে 0। কেমনে বুঝতেছি আমরা? যেমন আরো খুব সিম্পলি যদি চিন্তা করি, জাস্ট ফার্স্ট অর্ডার মানে হচ্ছে জাস্ট n মনে করো, বা শুধু x আছে, এই ফার্স্ট অর্ডারকে তুমি যদি দুইবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে রেজাল্টটা কি হয়? x কে একবার ডিফারেন্সিয়েশন করলে হয় 1, রাইট? আর 1 কে একটা কনস্ট্যান্ট কে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো, তখন রেজাল্ট হয়ে যায় 0। তো পয়েন্টটা হচ্ছে, যত অর্ডার পলিনোমিয়াল তার থেকে বেশি যদি তুমি ডিফারেন্সিয়েশন করতে চাও, তোমার রেজাল্ট হয়ে যাবে 0। এই যে তুমি 4th অর্ডার অ্যাপ্রক্সিমেশন করতেছো, 4th অর্ডারে তোমার যে রিমাইন্ডার টার্মটা ছিল, সেটা কি f(n+1), সুতরাং তোমার 4th অর্ডারের জন্য পঞ্চমতম বারের মতো আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আর রিমাইন্ডার টার্মটা হচ্ছে তোমার যে ইররটা হইতো, তুমি মানে আরো অ্যাপ্রক্সিমেশন যদি অ্যাড না করো, ইন দ্যাট কেস যে ইররটা হইতো, সেই ইররটা আসলে বোঝায়। তো দেখা যাচ্ছে কি, তুমি যদি আরো টার্ম অ্যাড করতা, ইন দ্যাট কেস সেটা আসলে তোমার কোনো ভ্যালু দিত না, সেটা তোমাকে আসলে 0 0 0 এরকম করে দিয়ে যেত। তো পয়েন্টটা হচ্ছে, টেইলর সিরিজ তার মানে তুমি যখন টেইলর সিরিজ এক্সপানশন ইউজ করতেছো, তুমি আসলে 4th অর্ডার পর্যন্তই মানে ভ্যালু পাওয়ার মতো ভ্যালু পাবা এই 4th অর্ডার পলিনোমিয়াল এর জন্য, এন্ড এর থেকে বেশি যখন যাবা, সে তখন তোমাকে আসলে কোনো ভ্যালু এক্সট্রা দিবে না। সো কোনো ইরর হওয়ারও আসলে আর কোনো সুযোগ নাই। সো টেইলর সিরিজ এক্সপানশন ইউজ করে তাহলে আমরা মানে কোন একটা পলিনোমিয়ালের যত পাওয়ার আছে, যত অর্ডার আছে, তত অর্ডার পর্যন্ত যদি অ্যাপ্রক্সিমেশন ইউজ করি, এক্সাক্ট ভ্যালু পাওয়া পসিবল। তো যা যা বললাম লাস্টে দিয়ে আরো অনেকগুলো কথাবার্তা হয়ে গেছে, পুরো জিনিসের মধ্যে যদি কারো কোনো কোশ্চেন কনফিউশন থাকে বলতে পারো, যে কোনো, যদি ঠিক মতো মানে বুঝতে না পারি বা এটা নিয়ে রিপিট করলে ভালো হয়, বা যে কোনো কোশ্চেন পাই। ওকে, সো এইটা ছিল হচ্ছে কি আমাদের টেইলর সিরিজের যে ম্যাথটা আমরা লাস্ট ক্লাসে শেষ করে যাচ্ছিলাম, বাট একটু তাড়াহুড়া হয়ে গেছিল। সো টেইলর সিরিজের যে ম্যাথটা ছিল, সেটা হচ্ছে কি এইটা, এবং আমি তাহলে এখানে এই স্লাইডটা শেষ করতেছি। তো এখন তো আমরা বললামই, বাট তুমি যদি পড়তে যে তোমার আরো কনফিউশন আসে, এটাও তুমি চাইলে পরের ক্লাসে বলতে পারো, এটাও সম্পূর্ণ ফাইন। ঠিক আছে? তো এখানে আমি বইয়ের রেফারেন্সটা দেই নেই, আমি নেক্সট স্লাইডটা যখন আপলোড করবো, তখন ইনশাআল্লাহ বইয়ের রেফারেন্স একসাথে অ্যাড করে দিয়ে পুরোটা একসাথে দিয়ে দিব। এটা আমি একটা চ্যাপ্টার করে দিই। ওকে, সো আমরা যদি এই জিনিসটা বুঝতে পারি, আমি তাহলে নেক্সট লেকচারে যাই। ওকে, সো এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের আজকের লেকচার। সো আমরা টেইলর সিরিজটা নিয়ে তাহলে কোন একটা পয়েন্ট কিভাবে কি অ্যাপ্রক্সিমেশন করে সেই জিনিসটা তাহলে বুঝতে পারছি। এখন কথা হচ্ছে, আমরা যখন অ্যাপ্রক্সিমেশন করি, তখন আসলে অ্যাকচুয়ালি যদি তুমি সিরিজটার দিকে তাকাও, এই সিরিজটা আসলে কেমন?
যে তুমি এটা টার্ম যোগ করতেছো rn এর আগের টার্মটা হচ্ছে fn অফ xi, n এর ভ্যালু কত এইটা কিন্তু তোমাকে আর বলে দেওয়া হয় না। তো তুমি আলটিমেটলি কি করো যে ফোর্থ অর্ডার ফিফথ অর্ডার কিছু একটা অর্ডারে যায়, তারপর বলো আমি আর অ্যাপ্রক্সিমেশন করবো না, যেটা পাইছি সেটা অ্যান্সার। এখন কথা হচ্ছে এই যে তুমি অ্যাপ্রক্সিমেশন এখানে এসে স্টপ করে দিচ্ছ, তাহলে এই যে বাকি যে তোমার n+1 থেকে ইনফিনিটি পর্যন্ত যতগুলা আরো কিছু টার্ম ছিল, আরো যতগুলো টার্ম ছিল, এই যে তুমি টার্মগুলো বাদ দিয়ে দিচ্ছ, এটার জন্য যে ইররটা ইন্ট্রোডিউসড হয়, মানে এটার জন্য একটা ইরর ইন্ট্রোডিউস হচ্ছে, যে ইররটা ইন্ট্রোডিউস হয় এটা কোন ইরর কেউ বলতে পারবো? যে বলতে পারবো বোনাস আছে। আমি কোশ্চেনটা আবার বলি যে এই এফ অফ এক্স আই মানে তুমি যখন এন অর্ডার পর্যন্ত এন তম টার্ম পর্যন্ত ইউজ করতেছো অ্যাপ্রক্সিমেট করার জন্য, n+1 থেকে ইনফিনিটি টার্মগুলো তুমি স্কিপ করে যাচ্ছ, বাদ দিয়ে দিচ্ছ, এটার জন্য যে ইররটা ইন্ট্রোডিউস হচ্ছে এই ইররটাকে কি বলে? true error. ট্রু ইরর না, ট্রু ইররটা না, এটা তো মানে ট্রু ইরর হবে তুমি যখন ট্রু ভ্যালু থেকে বাদ দিবা, এটা তুমি ডান পাশে রিলেটিভ এরর স্যার, আরেকবার বলো। স্যার রিলেটিভ এরর। না রিলেটিভ ইরর না, রিলেটিভ ইরর তো কম্পারিজন বা রেশিও করে পাওয়া যায়। আরো কেউ? হিন্ট হচ্ছে একদম প্রথম ক্লাসে এটা নিয়ে কথা হয়েছিল। বোনাস আছে এখনো বলতেছি। ওকে আমরা ভুলে গেছি, এই ইররটা হচ্ছে আমরা আসলে ফার্স্ট ক্লাসে দুই রকম ইরর দেখছিলাম, একটা ছিল রাউন্ড অফ ইরর আর এটা ছিল ট্রানকেশন ইরর। তো কোন একটা সিরিজ থাকবে, সেই সিরিজের তুমি যদি পুরোটুকু ইউজ না করে জাস্ট পার্শিয়াল ইউজ করো, ইন দ্যাট কেস যে ইররটা ইন্ট্রোডিউস হয়, অর্থাৎ তুমি সিরিজটাকে ট্রানকেট করতেছো, এটার জন্য যে ইররটা ইন্ট্রোডিউস হয় সেটার নাম হচ্ছে ট্রানকেশন ইরর। তো এই যে তোমার ডান পাশে যে টার্মগুলো তুমি বাদ দিয়ে দিচ্ছ, এই টার্মগুলোর জন্য যে ইররটা ইন্ট্রোডিউস হয় সেটা ট্রানকেশন ইরর। এখন পয়েন্ট হচ্ছে ওকে সরি আমার নেট গেছে বা কিছু হয়েছে আমি জানি না। আচ্ছা আমি তোমাদের চ্যাট বক্সে আরেকবার একটু লিখে দিয়ে দিই, 15 মিনিটের মতো পাস বাকি আছে। ওকে কেউ যদি এখনো ফর্মে সাবমিট না করি একটু সাবমিট করে দিও, আর আমি ক্লাস শেষে হচ্ছে ফর্ম অফ করে দিব, তো এখনই বেস্ট টাইম। ওকে তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে আমরা ইরোরটা করতেছি, এই ইরোরটা কতটুকু সিগনিফিকেন্ট এটা হচ্ছে আমরা দেখতে চাই। তো এটা দেখার জন্য ওইটা হচ্ছে এরকম জেনারেলি হয় যে আমরা জাস্ট কয়েকটা টার্ম যদি যোগ করি, ইন দ্যাট কেসে আমরা বেশ ভালো অ্যাপ্রক্সিমেশন পাই। পয়েন্টটা হচ্ছে তুমি যদি মনে করো জাস্ট এই দুটা টার্ম যোগ করো, যে জিরো অর্ডার আর ফার্স্ট অর্ডার, মানে এই দুটা টার্মই জাস্ট নিচ্ছ, পরেরটুকু তুমি বাদ দিয়ে দিবা, তোমার প্ল্যান হচ্ছে এরকম। ইন দ্যাট কেস আমাদের এই রিমাইন্ডার টার্মটা চেহারা কেমন হয়? আর ওয়ান হবে কি এফ টু অফ এইচ টু দ্য পাওয়ার টু, মানে এইচ স্কোয়ার হবে। সো পয়েন্টটা হচ্ছে এই রিমাইন্ডার টার্মটা ছিল আমাদের যতটুকু জিনিসপত্র বাকি আছে সেইটার ভ্যালুর একটা কি বলে ইকুইভ্যালেন্ট কিছু একটা। সো এই যে ইররটা ইন্ট্রোডিউসড হচ্ছে এটাকে আমরা সামহাউ এইটার সঙ্গে রিলেট করতে চাই। তো এটার সঙ্গে রিলেট করতে গেলে আমরা যদি খেয়াল করে দেখি যে এফ টু অফ ইটা এই জিনিসটা একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে, তোমার যেটা ফাংশন আছে তার উপর ডিপেন্ড করে কোনো একটা এক্সাক্ট ভ্যালু পাবা, এটা কোনো মানে নড়াচড়ার ভ্যালু না। সিমিলারলি n+1 ফ্যাক্টরিয়াল তুমি যতগুলো টার্ম নিচ্ছ তার করেসপন্ডিং এটাও একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে, এটাও আসলে কনস্ট্যান্ট এটাও আসলে কনস্ট্যান্ট। কিন্তু তুমি যদি এই টার্মটা দেখো, এই যে স্টেপ সাইজটা, এই স্টেপ সাইজটা কিন্তু তোমার উপর ডিপেন্ডেন্ট, যে তুমি হ্যাঁ জিরো অর্ডার আর ফার্স্ট অর্ডার এই দুটাকে একসাথে নিচ্ছ, কিন্তু এই যে স্টেপ সাইজটা এটা কিন্তু তুমি চাইলে অনেক বড় নিতে পারো, তুমি চাইলে অনেক ছোট নিতে পারো। সো স্টেপ সাইজটা মানে যদিও তুমি জাস্ট দুটা টার্ম ইউজ করতেছো, কিন্তু স্টেপ সাইজটা তোমার কন্ট্রোলে এখনো আছে, তুমি বড় নিতে পারো ছোট নিতে পারো। এই আইডিয়াটার উপর বেস করে হচ্ছে এই টার্মটা আসলে নিয়ে আসা হয়। তো এই টার্মটা আসলে বলতেছে কি যে আমাদের যে ইরোরটা, এই ইরোরটাকে আমরা আরএন দিয়ে লিখতেছি, এই ইরোরটা হচ্ছে যেহেতু আমাদের এই টার্মটার উপর মানে এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট, উপরেরটা এবং নিচেরটা কনস্ট্যান্ট, তো এই জিনিসটাকে আমরা ইরোরের মেইন মানে সিগনিফিকেন্ট হিসেবে রাখতেছি,
এবং এটাকে আমরা এইভাবে লিখি যে বিগ ও অফ h টু দা পাওয়ার n প্লাস 1। এটা আসলে বলতেছে যে আমাদের যে ইরোডটা সেই ইরোডটা হচ্ছে h টু দা পাওয়ার n প্লাস 1 এর সমানুপাতিক। জাস্ট এভাবে চিন্তা করতে পারো। তো এটা বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি যে যদি আমরা মনে করো জাস্ট জিরো অর্ডার নেই, আমাদের অ্যাপ্রক্সিমেশনে আমরা জাস্ট একটা টার্ম নিব যে আগের পয়েন্টে যে অ্যাপ্রক্সিমেশন বর্তমান পয়েন্টে সেম অ্যাপ্রক্সিমেশন আমরা এইভাবে চিন্তা করতেছি। ইন দ্যাট কেস এই রোডটার রিলেশনটা কেমন হবে? জিরো অর্ডার মানে এর জায়গায় তুমি জিরো বসাবা, তাহলে h টু দা পাওয়ার 1 অর্থাৎ বিগ ও অফ h। তো আমার ইরোডটা যদি বিগ ও অফ h হয়, এটা আসলে বোঝাচ্ছে যে যদি কোনো একটা পয়েন্টে মানে জিরো অর্ডারে তুমি কোনো একটা স্টেপ সাইজ ইউজ করে যে ইরোডটা পাইছো, মনে করো ইরোডটা পাইছো 4, জাস্ট কথার কথা। ইন দ্যাট কেস তুমি যদি স্টেপ সাইজটাকে অর্ধেক করো, মানে এখন যে স্টেপ সাইজটা ছিল তার থেকে হাফ করে দাও, ইন দ্যাট কেস তোমার ইরোডটাও হাফ হয়ে যাবে, মানে সমানুপাতিক। তো বিগ ও অফ h বলতেছে যদি আমাদের স্টেপ সাইজ অর্ধেক করা হয়, আমার ইরোড অর্ধেক হয়ে যাবে। কিন্তু আমি যদি জিরো অর্ডার ফার্স্ট অর্ডার দুটো একসাথে নেই, তখন আমার রিলেশনটা কি? n এর ভ্যালু আমার তখন 1 হবে, তাহলে h স্কয়ার হয়ে যাচ্ছে। সো এটা আসলে বলতেছে যে যদি আমাদের স্টেপ সাইজটা এখন আমি হাফ করি, আমার ইউরোটা হয়ে যাবে 1/2 স্কয়ার অর্থাৎ 1/4। সো আমার আগে মনে করো ইউরো ছিল 24, জাস্ট কথার কথা। সো এখন আর স্টেপ সাইজ ছিল 1। তো আমি যদি স্টেপ সাইজটাকে 1/2 করে দেই অর্থাৎ অর্ধেক করে দেই, 0.5 করে দেই, তাহলে ফার্স্ট অর্ডারের জন্য 1/2 এর স্কয়ার অর্থাৎ 1/4 হয়ে যাবে ইউরো। তো ইউরো ছিল 24, তার 4 ভাগের 1 ভাগ হয়ে 6 এর কাছাকাছি কোন একটা ভ্যালু হয়ে যাবে। তো এটাই আসলে এখানে লেখা হয়েছে যে যদি আমাদের ইউরোর বিগ অফ h হয়, আমি যদি স্টেপ সাইজটাকে অর্ধেক করি, এটা সমানুপাতিক, তো আমার ইউরোটাও কি বলে অর্ধেক হয়ে যাবে। আর যদি আমার h স্কয়ার হয়, তাহলে আমি স্টেপ সাইজটাকে যদি অর্ধেক করি, আমার ইউরোটা 1/2 এর স্কয়ার অর্থাৎ 4 ভাগের 1 ভাগ বা কোয়ার্টার হয়ে যাবে। এই যে লাস্ট কথাগুলো বললাম, এটা কি সবাই বুঝতে পারছি? একটু ইন্টারপ্রেট হয়েছে এবং ফ্লোটা হারাইছে আসলে, বাট না বুঝতে পারলে বলো। ওকে, তো যদি বুঝতে পারি তাহলে খুবই ফাইন। সো এইটা ছিল হচ্ছে আমাদের টেইলর সিরিজের ইরোর টার্মটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতেছিলাম। নেক্সট যেটা আসবে, আচ্ছা নেক্সট হচ্ছে একটা প্র্যাকটিস প্রবলেম। এটা হচ্ছে তোমাদের বইয়ে করে দেওয়া আছে, যেটা হচ্ছে একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন দেওয়া আছে cos x। এটার জন্য π/4 এই পয়েন্টে তুমি ফাংশনের ভ্যালুটা জানো, এটা তোমাকে মানে এই ফাংশনের ভ্যালু জানো এটা বলে দেওয়া আছে। এবং cos x এর যে ডিফারেন্সিয়েশন sin x এটাও তুমি জানো, এবং sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x এরকমও তুমি জানো। তো পয়েন্টটা হচ্ছে তুমি এই π/4 তম পয়েন্টে ফাংশনের ভ্যালু এবং তার ডেরিভেটিভ গুলো আছে সেগুলো তুমি জানো, এটা ধরে নেওয়া হয়েছে। এখন তোমাকে যেটা করতে হবে, π/3 এই পয়েন্টে ফাংশনের ভ্যালু কত অর্থাৎ cos x এর ভ্যালু কত সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে যেহেতু তোমাকে কোন দুটা পয়েন্ট দেওয়া আছে, প্রিভিয়াস পয়েন্ট আর যে পয়েন্টে বের করতে হবে, তাহলে এই দুটা পয়েন্টের ডিফারেন্সটা হচ্ছে তোমার স্টেপ সাইজ। তাহলে নতুন পয়েন্ট মাইনাস প্রিভিয়াস পয়েন্ট, এদের ডিফারেন্সটা হচ্ছে তোমার স্টেপ সাইজ। আর এই ইনফরমেশন গুলা ইউজ করে টেইলর সিরিজের 0 থেকে 6 অর্ডার পর্যন্ত অ্যাপ্রক্সিমেশন ইউজ করে তোমাকে হচ্ছে এই ফাংশনের ভ্যালু অ্যাপ্রক্সিমেট করতে হবে। তো আমরা যখন অ্যাকচুয়ালি ফাইনালি করব, এত 0 থেকে 6 এত বিশাল টার্ম পর্যন্ত আমরা আসলে দিব না, আরো ছোটই হয়তো আসলে দেওয়া হবে। বাট এই কোশ্চেনটা হচ্ছে আমরা নিজেরা একটু এক্সাম্পল থেকে দেখে নিব, এটা আসলে স্টেজ দিয়ে রাখা হয়েছে। বাট যদি কোনো কিছু না বুঝতে পারি বা কোশ্চেন থাকে, অবশ্যই নেক্সট ক্লাসে এটা কোশ্চেন করা যাবে। ওকে, সো ফার টেইলর সিরিজ নিয়ে হচ্ছে আমরা কোন একটা পয়েন্টের ভ্যালু জানলে পরবর্তী কোন একটা পয়েন্টের ফাংশনের ভ্যালু কি হবে এইসব অ্যাপ্রক্সিমেশন দেখছি। নেক্সট যে আইডিয়াটা সেটা হচ্ছে, এমন যদি হইতো আমরা আসলে নতুন পয়েন্টে ফাংশনের ভ্যালু জানি, আগের পয়েন্টে ফাংশনের ভ্যালু জানি, অর্থাৎ এতক্ষণ ছিল xi এর ভ্যালু জানলে xi প্লাস 1 এর ভ্যালু অ্যাপ্রক্সিমেট করতে চাই। বাট এখন জিনিসটা আমরা এভাবে চিন্তা করতে যাচ্ছি যে আমরা xi ও জানি, xi প্লাস 1 ও জানি। এরকম যদি জানি, ইন দ্যাট কেস আমরা xi তম পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ বের করতে পারবো কিনা। আমি একটু আবার কোশ্চেনটা বলি, জিনিসটা হচ্ছে xi তম পয়েন্টে আমরা ফাংশনের ভ্যালুও জানি, ফাংশনের ডেরিভেটিভও জানি। এই দুটা ইনফরমেশন যদি আমরা জানি, তাহলে টেইলর সিরিজ বলে তুমি xi প্লাস 1 তম পয়েন্টে ফাংশনের ভ্যালু কি হবে সেটা একটা অ্যাপ্রক্সিমেশন আমি তোমাকে দিতে পারবো। এখন তুমি চাচ্ছ যে যদি এমন না হয়, আমি যদি উল্টা মানে এখানে এই দুটা ইনফরমেশন না জেনে এখানে দুটা ইনফরমেশন জানি, অর্থাৎ xi তম পয়েন্টের ভ্যালু আমরা যদি জানি, xi প্লাস 1 তম পয়েন্টের ভ্যালু যদি আমরা জানি, আমরা কি xi তম পয়েন্টের ডিফারেন্সিয়েশনটা কি বের করতে পারবো কিনা।
ডেরিভেটিভটা বের করতে পারবো কিনা। এই কোশ্চেনটার অ্যান্সারই দেওয়া হচ্ছে আমাদের নেক্সট পার্টটুকু। সো নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনটাও এই জিনিসটার সাথে আসলে তোমরা পরিচিতই। তো এখানে আসলে কি করতেছে যে আমরা এমনিতে অনেক বড় টেলর সিরিজ আমরা পুরোটুকু না নিয়ে জাস্ট ফার্স্ট অর্ডার পর্যন্ত চিন্তা ভাবনা করবো। তো আমরা যে ডিফারেন্সিয়েশনটা বের করতে চাই সেটা আসলে হচ্ছে এই এফ প্রাইম অফ এক্স আই এই ভ্যালুটা। তো আমরা যদি ফার্স্ট অর্ডার নিয়ে চিন্তা করি আমাদের ইকুয়েশনটা হবে এরকম এফ অফ এক্স আই প্লাস ওয়ান ইকুয়াল টু এরকম কিছু একটা প্লাস আর ওয়ান। আর ওয়ানটা তাহলে কি বলতেছে যে তুমি যদি ফার্স্ট অর্ডার পর্যন্ত নাও অর্থাৎ এখানে ট্রানকেট করে দাও তাহলে যে এই টার্ম থেকে রেস্ট পর্যন্ত যে ইরোডটা ইন্ট্রোডিউস হচ্ছে সেটাকে আমরা লিখতেছি হচ্ছে আর ওয়ান দিয়ে। সো এই ইকুয়েশনটা তোমরা যদি একটু মানে পক্ষান্তর বা একটু মানে কাহিনী করো তাহলে জিনিসটা মানে শেপটা এমন হয়ে যায় যে তুমি এফ প্রাইম অফ এক্স আই প্লাস ওয়ান এটাকে এখানে রাখলা, এটাকেও বামে পাঠিয়ে দিলা আর ওয়ান তো বামে পাঠিয়ে দিলা, তাহলে এই দুটাই নেগেটিভ হয়ে গেল। আর এটার সঙ্গে যে এইচ আছে এটাকে তুমি যদি সবগুলো মানে ডান পাশে পাঠিয়ে দাও ইন দ্যাট কেস ভাগ হয়ে যাবে এবং তার করেসপন্ডিং আলটিমেটলি ইকুয়েশনটা চেহারা হবে এমন কিছু একটা। তো এই ইকুয়েশনটা যদি দেখো এখানে আসলে বাম সাইডে আমাদের রাখা হয়েছে এফ প্রাইম অফ এক্স আই, তার মানে তুমি এক্স আই তম পয়েন্টের ফার্স্ট ডেরিভেটিভটা বের করতে চাচ্ছ বেসড অন এক্স আই প্লাস ওয়ান পয়েন্টে তুমি ফাংশনের ভ্যালু জানো এবং এক্স আই তম পয়েন্টে তুমি ফাংশনের ভ্যালু জানো। তো এই দুটা ভ্যালু ডিফারেন্সকে তুমি হচ্ছে এইচ অর্থাৎ স্টেপ সাইজে ভাগ করতেছো এবং এক্সপেক্ট করতেছো এখান থেকে তুমি আসলে এফ প্রাইম অফ এক্স আই এর ভ্যালুটা বের করতে পারবা। তাহলে ডান পাশে যে টার্মটা আছে সেটা আসলে কি? ডান পাশে যেটা আছে যে আর ওয়ানটা তুমি কিন্তু এই পয়েন্টগুলোর ভ্যালু জানো কিন্তু আর ওয়ান এর ভ্যালু কত তুমি কিন্তু আসলে জানো না। আসলে জিনিসটা হচ্ছে এই আর ওয়ান জিনিসটা আসলে আমাদের যে ইরোডটা ছিল সেই ইরোডটা প্রকাশ করতেছে। সো এইটাকে আসলে আমরা এই জন্য একটু ঘুরাই চিন্তা করব। জিনিসটা হচ্ছে এমন দেখো এই ইকুয়েশনটা চেহারা একটু মাথায় রাখো। এখন আমরা একটু ঘুরাই জিনিসটা দেখি যে রিমাইন্ডার টার্মটাকে আমরা আসলে এভাবে লিখতেছিলাম যে fn প্লাস ওয়ান অফ থিটা বাই n প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল ইন্টু h এর পাওয়ার n প্লাস ওয়ান। তো আমাদের যে আর ওয়ানটা ছিল সেটাকে যদি আমরা দেখি সেটাকে তাহলে এরকম একটা শেপে লেখা যায় যে f2 অফ থিটা বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু h স্কয়ার। সো এই h টাকে আমরা যদি মানে দুটো h আছে এখানে, একটা h কে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে আমার ইকুয়েশনের চেহারা কেমন হবে r1 বাই h f2 অফ থিটা বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু h। সেই ফার্স্টের ওই যে আমরা বিগ অফ এইচ স্কয়ার ওই জিনিসগুলো দেখতেছিলাম, ওই আইডিয়াটা যদি এখন একটু মাথায় আনো যেটা হচ্ছে দেখো f2 অফ ইটা এটাও কিন্তু আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, ফাংশনের উপর ডিপেন্ডেন্ট কোন একটা এক্সাক্ট ভ্যালু আমাকে দিবে। 2 ফ্যাক্টরিয়াল এটাও আমাকে একটা এক্সাক্ট ট্রু ভ্যালু সেটাই আমাকে দিবে। কিন্তু এই যে স্টেপ সাইজ এইচ এটা আসলে আমার উপর ডিপেন্ডেন্ট যে আমি ভ্যালুটাকে কত নিতে চাই, তার উপর বেস করে এইচ এর ভ্যালুটা আমি চাইলে বাড়াতে পারবো কমাতে পারবো মানে যেভাবে ইচ্ছে নিতে পারি। সো আগের আইডিয়ার উপর বেস করে তাহলে আমরা বলতে পারি এই জিনিসটা আসলে যেহেতু আমাদের বোঝাচ্ছিল ইরোরটা, এই ইরোরের অর্ডারটা কি হবে এখানে যেহেতু এইচ এর উপর পাওয়ার হচ্ছে 1 সো আমরা বলতে পারি আমাদের অর্ডারটা হচ্ছে বিগ ও অফ এইচ। সো এইটা আসলে বোঝাচ্ছে যে তুমি যদি এই ফাংশনটাকে ইউজ করো মানে এরকম একটা ইকুয়েশন ইউজ করো ডেরিভেটিভটা বের করার জন্য, ইন দ্যাট কেস যে ইরোডটা তুমি ইন্ট্রোডিউস করতেছো এই যে তুমি যে পুরো টেলর সিরিজ না দিয়ে ছোট একটা পার্ট নিচ্ছ, ইন দ্যাট কেস যেই ইরোডটা তুমি ইন্ট্রোডিউস করতেছো সেটার অর্ডারটা হচ্ছে বিগ ও অফ এইচ। সো যখন আমরা ক্যালকুলেশন করব ইন দ্যাট কেস আমরা আসলে জাস্ট এই পার্টটুকু ইউজ করব যে এই প্লাসের আগ পর্যন্ত যতটুকু আছে বাম পাশের পার্টটুকু ইউজ করব। কিন্তু যে ডান পাশেটা ইউজ করতেছি না বা ডান পাশে অনেক কিছু আমরা বাদ দিয়ে দিচ্ছি এটার জন্য যে ইরোডটা সেই ইরোডের অর্ডারটা হচ্ছে বিগ ও অফ এইচ। সো এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশনটাকে আমরা বলি ফার্স্ট ফাইনাইট ডিভাইডেড ডিফারেন্স বা ফরওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্স। এবং এই যে f অফ xi প্লাস 1 মাইনাস f অফ xi এই ডিফারেন্সটাকে চাইলে এভাবে লেখা যায় ডেল্টা fi অফ h মানে দুইটা পয়েন্টের মধ্যে যে ডিফারেন্সটা। ঠিক আছে? সো এইটাই হচ্ছে আমাদের ফরওয়ার্ড ডিভাইড ডিফারেন্স। আমরা যদি এটা মানে গ্রাফিক্যাল ইনটিউশনটা একটু চিন্তা করি জিনিসটা আসলে কেমন। গ্রাফিক্যাল ইনটিউশনটা হচ্ছে এরকম যে এই অ্যাশ কালারের যে লাইনটা এটা হচ্ছে আমার মেইন ফাংশনটা, এই যে কালো রঙের বোর্ড সেটা হচ্ছে আমার xi, এই কালো রঙের বোর্ড হচ্ছে xi প্লাস 1। তো আমাদের টার্গেট ছিল xi তম পয়েন্টের ডেরিভেটিভটা বের করা। সো এখানে যে স্লোপটা আছে বা মানে স্পর্শক যেটা আছে সেটাই হচ্ছে আসলে আমাদের ডেরিভেটিভটা যেটা আমরা অ্যাপ্রক্সিমেট করতে চাচ্ছি, এটা আমাদের এক্সাক্ট সলিউশন। কিন্তু আমরা যেটা বের করতেছি সেটা আসলে চেহারাটা কেমন সেটা চেহারাটা যদি আমরা বোঝার চেষ্টা করি, এখানে আছে f অফ xi প্লাস 1 তার মানে হচ্ছে এই পয়েন্টটা, এটা হচ্ছে আমার f অফ xi। তো তোমার এখানে করছে কি এই দুটো জিনিসের ডিফারেন্স দিচ্ছে। তার মানে তুমি যদি এইটাকে জাস্ট এই জায়গাতে কল্পনা করো কারণ ভ্যালু তো আসলে সেম, হাইট তো সেম। সো এইখান থেকে এখানে ডিফারেন্স তার মানে আসলে কি দিচ্ছে একটা
লম্ব বা হাইট দিচ্ছে। আর তুমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করে দাও, এখানে যে ভূমিটা আছে সেটা আসলে কি, সেটা আসলে আমার এই দুটা পয়েন্টের ডিফারেন্স, তার মানে হচ্ছে এইচ। সো এই যে লম্ব আর এই যে ভূমি, এই দুটারই আসলে এখানে রেশিওটা নেওয়া হয়েছে, লম্ব বাই ভূমি। আর এটা মানে আসলে কি আমাদের যে ট্যান থিটা বা আমাদের যেটা স্লোপ, তো সেই স্লোপটাকে আমরা আসলে রিপ্রেজেন্ট করতেছি এই লাইনটা দিয়ে। অর্থাৎ এই লাইনটা যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেটেড ফার্স্ট ডেরিভেটিভ, মানে ট্যান থিটা হিসেবে রেসপেক্ট নিয়ে আসবে। সো এইটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেশন যেটা আমরা বের করতেছি, আর এইটা হচ্ছে আমাদের ট্রু ডেরিভেটিভ যেটা হচ্ছে আমাদের বের করা উচিত ছিল। আর এই যে বিগ অফ এইচটা বলতেছে, এটা আসলে বলতেছে কি যে এই যে তুমি এভাবে নিলা, বোঝাই যাচ্ছে তোমার আসলে অনেক ইরোর হয়েছে। তুমি ইরোরটা কমাবে কিভাবে? রিলেশনটা হচ্ছে তুমি যদি তোমার এই এইচ এর ভ্যালুটা অর্ধেক কমাইতে পারো, ইন দ্যাট কেস তোমার ইরোরটা অর্ধেক কমে যাবে। ইরোরটা এইচ এর সাইজটা তুমি যদি 100 গুণ কমাইতে পারো, তোমার ইরোরটাও 100 গুণ কমে যাবে। সো এই বিগ অফ এইচটা থাকায় আমাদের এটাই সুবিধা হয়েছে যে আমরা কি পরিমাণ ভালো রেজাল্ট চাই, কি পরিমাণ আমরা ইরোরটাকে কমাইতে চাই, সেটা এই রিলেশনের উপর বেস করে আমরা স্টেপ সাইজটাকে ছোট বা বড় করতে পারি। তো এগেইন অনেক বড় লেকচার আমি একসাথে দিয়ে দিচ্ছি, কোনো কিছু যদি কারো কনফিউশন থাকে অবশ্যই আস্ক করো। এই ফার্স্ট ফাইনাইট ডিভাইডেড ডিফারেন্স বা ফরওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্স, এটা নিয়ে যদি কারো কোশ্চেন থাকে আস্ক করতে পারো। ওকে, তো যদি আমরা এটা বুঝতে পারি তাহলে খুবই ভালো। দেন হচ্ছে আমাদের এটা ছিল ফরওয়ার্ড ডিভাইড ডিফারেন্স। নেক্সট যে লেকচারটা সেটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড ডিভাইড ডিফারেন্স। সেটা কিরকম? টেইলর সিরিজে আমরা যেটা করছি সেটা ছিল এমন যে তুমি xi তম পয়েন্টে ফাংশনের ভ্যালু আর ডেরিভেটিভ উপর বেস করে xi প্লাস 1 তম পয়েন্টে ফাংশনের ভ্যালু বের করতে যাচ্ছ। বা যদি এমন হয় তুমি xi তম পয়েন্টে ফাংশনের ভ্যালু আর ডেরিভেটিভ জানো, কিন্তু যখন xi প্লাস 1 না, তুমি পিছনে যেতে যাচ্ছ, অর্থাৎ xi মাইনাস 1 এই পয়েন্টে ফাংশনের ভ্যালু কেমন হবে সেটা অ্যাপ্রক্সিমেট করতে যাচ্ছ। এটা যদি করতে চাও, ইন দ্যাট কেসে টেইলর সিরিজের চেহারাটা কেমন হবে এটা এখন আমরা ফার্স্টে বের করতে চাচ্ছি। সো আগে xi জেনে xi প্লাস 1 টা বের করতাম, এখন xi জেনে xi মাইনাস 1 আগের পয়েন্টের ভ্যালু হচ্ছে আমরা বের করতে চাই। সেই কাজটা টেইলর সিরিজ কিভাবে করতে পারে? সো আমাদের আগে জিনিসটা কেমন ছিল, আমাদের যেহেতু মানে এমনিতে একটা ফার্স্ট অর্ডার আমরা অ্যাপ্রক্সিমেট করতাম, সেখান থেকে বেটার অ্যাপ্রক্সিমেশন যাওয়ার জন্য আমরা হচ্ছে নিচের দিকে যাওয়ার ট্রাই করতাম। সো আগে আইডিয়াটা ছিল স্লোপের ভ্যালুটাই আমাকে বলে দিত যে আমাকে কি মানে উপরে যেতে হবে নাকি নিচে যেতে হবে। স্লোপের ভ্যালু যদি নেগেটিভ হইতো তাহলে আসলে স্লোপের তখনই নেগেটিভ হইতো যখন আসলে আমাদেরকে নিচে নামা লাগতো, আর স্লোপের ভ্যালু তখনই পজিটিভ হইতো যখন হচ্ছে আমাদেরকে উপরে উঠা লাগতো। তো আমাদের ওটা নিয়ে আসলে কোনো চিন্তা ভাবনা করার দরকার ছিল না। বাট এখন যে প্রবলেমটা বলা হচ্ছে সেটা যদি আমরা একটু ডিল করি, তো মনে করো এইটা হচ্ছে আমাদের xi তম পয়েন্ট, এটা হচ্ছে আমাদের xi মাইনাস 1 তম পয়েন্ট। সো এই জায়গাতে তুমি যদি চিন্তা করো জিরো অর্ডার অ্যাপ্রক্সিমেশন হচ্ছে আমাকে এই পয়েন্টটা দিবে। তো আমাদের ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন কি বলে, তুমি xi তম পয়েন্টে একটা স্লোপ নাও। তো তুমি যদি এই পয়েন্টে একটা স্লোপ নেওয়ার ট্রাই করো, এই স্লোপটার ভ্যালু কি পজিটিভ নাকি নেগেটিভ কেউ তো বলতে পারবো? এই স্টেপটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে? মাইনাস স্যার। মাইনাস হবে, কিভাবে বলতে পারতেছি? স্যার এটা স্যার স্লোপ এই পাশ থেকে যেটা আসে স্যার, মানে কি বলে, মানে ডান থেকে বামে যেটা আসে স্যার এটা নেগেটিভ হয় এই জন্য। আচ্ছা, মানে জিনিসটা আসলে এরকম ছিল, তুমি স্লোপ কিভাবে ক্যালকুলেট করো, কোন একটা সরল রেখা মানে কি যেন একটা টার্ম আছে মনে হয়, ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার tan থিটার মানকে আমরা বলি হচ্ছে স্লোপ, রাইট? সো আমাদের যদি এই ফার্স্ট কোঅর্ডিনেটে জিনিসটা থাকতো, ইন দ্যাট কেস পজিটিভ এক্স অ্যাক্সিস এর সঙ্গে যে কোণ উৎপন্ন করে এটা আসলে আমাদের ফার্স্ট কোঅর্ডিনেটে। সো আমাদের একটা ফর্মুলা ছিল অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি এরকম কিছু। সো এই জায়গাতে হচ্ছে সবাই পজিটিভ, এখানে হচ্ছে তোমার সাইন পজিটিভ, ট্যান পজিটিভ এবং কস পজিটিভ, বাকি সবাই হচ্ছে নেগেটিভ, এমন করে আইডিয়াটা। তো তুমি যদি এই স্লোপটাকে কনসিডার করো, এটা আসলে কোন কোঅর্ডিনেটে পড়বে? তুমি যদি এই পয়েন্টটাকে অরিজিন কল্পনা করো, এই পয়েন্টটা যদি অরিজিন হয় তাহলে এই লাইনটা কোন কোঅর্ডিনেটের মধ্যে পড়বে? থার্ড কোঅর্ডিনেটে পড়বে না, দেখো তো এইটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, এই পুরো লাইনটা। তো এইটা যদি আমার এক্স অ্যাক্সিস হয়, এই জিনিসটাকে তুমি যদি জাস্ট এখানে বসা দাও এমন কিছু একটা করবে, রাইট? সো পজিটিভ এক্স অক্ষের সঙ্গে তুমি যদি এখন কোনটা কল্পনা করো, কোনটা কই চলে যাচ্ছে? থার্ড কোঅর্ডিনেটে। আর থার্ড কোঅর্ডিনেটে আমার tan থিটার মান কি? পজিটিভ, রাইট? সো
সো আলটিমেটলি এই স্লোপ ভ্যালুটা আসলে এই পিকের মানে এই গ্রাফের মধ্যে এই স্লোপটা আসলে আমাদের পজিটিভ। সো স্লোপ যদি পজিটিভ হয় এবং আমরা টেইলর সিরিজের রেসপেক্টে যদি চিন্তা করি, আমাদের আগে যে অ্যাপ্রক্সিমেশন ছিল তার সঙ্গে আমি পজিটিভ স্লোপটাকে যা যোগ করব, তাহলে যে ভ্যালু পাবো সেটাই আমাদের অ্যাপ্রক্সিমেশন সেকেন্ড অর্ডার এমন কিছু। তুমি যদি এই পজিটিভ স্লোপকে যোগ করো তাহলে কিন্তু তোমার ভ্যালুটা উপরের দিকে উঠে চলে যাবে, কিন্তু আমরা কিন্তু উপরের দিকে যেতে চাচ্ছি না, আমরা চাচ্ছি কি আমাদের বেটার অ্যাপ্রক্সিমেশনের জন্য নিচের দিকে যাওয়া যাবে। সো এই জন্য যখন আমরা ব্যাকওয়ার্ড এই টেইলর সিরিজটা করতে যাচ্ছি, ইন দ্যাট কেস আসলে এই ফার্স্ট অর্ডারের জন্য আমরা প্লাস f প্রাইম অফ x এইভাবে লিখতে পারবো না, রেদার যেহেতু এখন সে আসলে আমাকে উপরের দিকে উঠাই দিচ্ছে, আমি সেটা না করে নিচের দিকে যেতে চাই, এই জন্য আমাকে মাইনাস f প্রাইম অফ x করতে হবে। সো এই আইডিয়া গুলাকে ইউটিলাইজ করে আসলে ফার্দার টার্মগুলো ডেভেলপ করা হয়, যেটা আসলে এরকম দাঁড়ায় যে f অফ x sin মাইনাস f প্রাইম অফ x ইনটু h প্লাস আবার মাইনাস প্লাস মাইনাস এরকম করে কিছু একটা। ঠিক আছে? সো এইটাকে এখন যদি আমরা একটু আগের আইডিয়াটাকে ইউজ করি যে আমরা এইটুকু f প্রাইম অফ xi এটা তো বের করা টার্গেট, সো এইটুকু পর্যন্ত রাখবো, ডান পাশে সবগুলোকে আমরা ইরো হিসেবে কনসিডার করব। ইন দ্যাট কেস আগের মতো একটু ফার্নিশিং করলে মানে ইকুয়েশন গুলোকে একটু বুঝালে আমার টার্মটা দাঁড়ায় হচ্ছে এমন f প্রাইম অফ xi ইকুয়াল টু হচ্ছে f অফ xi, মানে দেখতেও বোঝা যায় যে f অফ xi টাকে হচ্ছে এখানে রাখছে, এই জিনিসটাকে ডানে নিয়ে আসছে, তাহলে f অফ xi মাইনাস 1 এটা মাইনাস ছিল, এটাকে বামে নিয়ে পজিটিভ করে দিছে আর h দিয়ে জিনিসটাকে ভাগ করছে। তো আলটিমেটলি আবার এরকম একটা ফর্মুলেশন দাঁড়ায়, এবং আগেও যেভাবে তোমার ওই big of h জিনিসটা ইন্ট্রোডিউস হয়েছিল, সিমিলারলি এই ইকুয়েশনের জন্য আমার ইনডোরটা হচ্ছে big O of h। ঠিক আছে? সো ব্যাকওয়ার্ড ডিভাইড ডিফারেন্সের জন্য তাহলে আমরা যদি জাস্ট গ্রাফটা দেখি, এটা দিয়ে আমি শেষ করে দিব যে এইটার জন্য আমি যদি গ্রাফটা দেখি সেটা আসলে কেমন। f of xi হচ্ছে আমার এই পয়েন্টটা, f of xi minus 1 হচ্ছে এই পয়েন্টটা। সো সবার পাশে এই দুটো ডিফারেন্স করা হয়েছে। সো আবার বুঝতেছো লম্ব নেওয়া হয়েছে আর লম্বকে h দিয়ে ভাগ করা হয়েছে। সো এটা হচ্ছে আমার ভূমি। সো এগেইন আমাদের ছোটবেলার কনসেপ্ট ইউজ করা হয়েছে যে লম্ব বাই ভূমি মানে হচ্ছে tan থিটা, অর্থাৎ এই জিনিসটাই হচ্ছে আমাদের স্লোপের অ্যাপ্রক্সিমেশন, কিন্তু আমাদের অ্যাকচুয়াল ডেরিভেটিভ হচ্ছে এই পয়েন্টে, যেটা হচ্ছে আমার এই লাইনটা। সো ব্যাকওয়ার্ড ডিভাইড ডিফারেন্সও আমাকে আসলে খুব ভালো অ্যাপ্রক্সিমেশন দেয় না, কিন্তু তুমি যদি দেখো ইরোরটা অনেক বেশি এবং তোমার স্টেপ সাইজের রিলেশনটা হচ্ছে big O of h, সো তুমি যদি স্টেপ সাইজটাকে 100 টাইমস মানে ছোট করতে পারো, তোমার ইরোরটাও 100 টাইমস ছোট হয়ে আসবে। তো যদিও এই কেসে আমাদের ইরোরটা অনেক বড়, কিন্তু তুমি যদি স্টেপ সাইজটা একদম ছোট করে দাও তাহলে দেখো এই পয়েন্টটা পরবর্তী পয়েন্টটা একদম গায়ের সাথে লেগে যাবে। ইন দ্যাট কেস কিন্তু আমাদের স্লোপটা একদম এই লাইনের পুরো মিলে যাবে অথবা কাছাকাছি কোনো একটা লাইন দিয়ে যাবে। সো এই জিনিসটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্স। সো একটু পর্যন্ত যত কিছু বললাম এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? ওকে, তো আমি লেকচারটা এখানে শেষ করতেছি। আমাদের আরো দুই একটা টপিক ছিল কিন্তু আমি সেটা এখন কন্টিনিউ করলাম না, 3:35 বেজে গেছে। সো অবশ্যই আমি স্লাইডটা শেয়ার করে দিব এবং অবশ্যই তোমরা একটু স্লাইডটা পড়ো এবং বই থেকে পড়ে নিও, কারণ এখনই যদি বইটা না দেখে নাও পরে দিয়ে জাস্ট কনফিউজ হয়ে যাবে এবং শুধু শুধু মানে জিনিসটা সহজ কিন্তু শুধু শুধু এটা কঠিন লাগবে। ঠিক আছে? তো সবাই একটু দেখো এবং যদি কোনো কোশ্চেন অ্যাড করে আমাকে পরের ক্লাসে এটা আনসার করতে পারবা। সো লাস্টের মতো কেউ কি অ্যাডের শীট যেটা দেওয়া হয়েছে মানে ফর্মটা সেটা সাবমিট করা বাকি আছে? ওকে, যদি না থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।